আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ম্যাথমেজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথমেজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা পঞ্চম শ্রেণীর জ্যামিতি অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113 এবং 114 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। অধ্যায় 10 জ্যামিতি, 100 পৃষ্ঠা। আয়ত এবং বর্গ। আয়ত, যে চতুর্ভুজের 4টি কোণই সমকোণ তাকে আয়ত বলে। আয়তর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। এরপরে বর্গ, একইভাবে যে চতুর্ভুজের 4টি কোণই সমকোণ তাকে বর্গ বলে। বর্গের 4টি বাহুই সমান। বর্গের 4টি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল। তো আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর বর্গের 4টি বাহুই সমান্তরাল। আয়ত ও বর্গ উভয়ই চতুর্ভুজ আকৃতির। এরপরে আমরা 101 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 2, আয়ত ও বর্গগুলো অঙ্কন করি। 2 ক, ভূমি 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। এই মাপে আমাদের একটা আয়ত অঙ্কন করতে হবে। তো আমরা এই মাপে একটা আয়ত অঙ্কন করে নেব। তো প্রথমে আমরা স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার একটা ভূমি এঁকে নেব। তো 0 থেকে এই 5 পর্যন্ত আমরা একটা ভূমি অঙ্কন করে নেব। সেমির 2 প্রান্তের বিন্দুতে আমরা বিন্দুগুলো সঠিকভাবে চিহ্ন করে দিব। তো 5 সেমির এক পাশে 3 সেমি উচ্চতা বিশিষ্ট একটা বাহু বা রেখা আমরা টানব। অপর পাশেও আমরা একই মাপে তো এখন এই বিন্দুগুলো আমরা সঠিকভাবে দিয়ে দিব। এখন 2 বিন্দু আমরা যোগ করে দিব। তো যোগ করার ক্ষেত্রে আমরা স্কেল দিয়ে এটা মেপে দেখব যে এটা আমাদের 5 সেমি আছে কিনা। এটা আমাদের বরাবর 5 সেমি আছে। তো এখানে স্কেলে পেন্সিল, এই বিন্দুতে পেন্সিল এবং এই বিন্দুতে পেন্সিল বসিয়ে আমরা আগে চেক করে নেব যে সহজেই এটা পেন্সিলটা আমাদের 2 বিন্দুতে বসে কিনা। যদি না বসে একটু সরে নেব। তাহলে আমাদের ভূমি 5 সেমি, উচ্চতা আমাদের 3 সেন্টিমিটার। এটা 5 সেমি, এটা 3 সেমি। একইভাবে বিপরীত আয়তর বিপরীত বাহুগুলো সমান, তাহলে এটাও 5 সেমি, এটা 3 সেমি হলে এর বিপরীত বাহু সমান, এটাও 3 সেমি। আমরা লিখে দিব নিচে চিত্র আয়ত, চিত্র আয়ত। তো এটা আমরা কিভাবে আঁকবো? প্রথমে স্কেলের সাহায্যে 5 সেমি দৈর্ঘ্যের মাপ নিয়ে একটা রেখা বা বাহু টানবো এবং এই 5 সেমির এক পাশে 3 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা লম্ব রেখা আঁকবো। একইভাবে অপর পাশে 3 সেমি উচ্চতা বিশিষ্ট লম্ব রেখা আঁকবো এবং লম্ব রেখাদ্বয় 3 সেমি উচ্চতা বিশিষ্ট লম্ব রেখাদ্বয় অঙ্কনের পরে আমরা এই 2 বিন্দু
যোগ করে দিব, তাহলে আমাদের আয়তক্ষেত্র হয়ে যাবে। এরপরে খ নাম্বার বর্গ। খ নাম্বার বর্গ, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে আমরা স্কেলের সাহায্যে যখন আমরা অঙ্কন করব খাতায়, তখন খাতার চারিপাশে দেখে নেব যে কোথাও কম বেশি আছে কিনা, চোখের মাপে আমরা এটা দেখে নিয়ে এভাবে অঙ্কন করব, তাহলে আমাদের চিত্রগুলো আঁকাবাঁকা হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো আমরা 4 সেন্টিমিটার দৈর্ঘ্য, 4 সেন্টিমিটার বাহু রেখা টানবো। তো বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বা প্রত্যেকটা বাহুই, তো এই দুই বিন্দু আমরা 4 সেন্টিমিটারের এই দুই পাশে আমরা বিন্দু দিয়ে চিহ্নিত করে দিব। এরপরে একই মাপে 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট আমরা এর দুই পাশে লম্ব রেখা টানব। এখন এই দুই উলম্ব রেখার আমরা বিন্দুগুলো চিহ্নিত করে দিব। এরপর এই দুই বিন্দু আমরা যোগ করে দিব। তো আমরা এটা দেখে নিব যে এটা আমাদের 4 সেন্টিমিটার বরাবর আছে কিনা। 4 সেন্টিমিটার। চিত্র বর্গ। চিত্রবর্গ। তো আমরা জানি বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান ও সমান্তরাল। তো বর্গটা আমরা কিভাবে অঙ্কন করব? প্রথমে 4 সেমি দৈর্ঘ্যে স্কেলের সাহায্যে 4 সেমি মাপ নিয়ে একটা রেখা বা বাহু আঁকবো, এবং এই রেখার দুই পাশে আমরা 4 সেন্টিমিটার মাপ নিয়ে উলম্ব রেখা টানবো দুই পাশে, এবং রেখা টানার পরে এই দুই বিন্দু আমরা যোগ করে দিব, তাহলে আমাদের বর্গ হয়ে যাবে। এরপরে 1 নাম্বার আয়ত ও বর্গগুলো অঙ্কন করো। 1 আয়ত, ভূমি 2 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার। তাহলে আমাদের ভূমি 2 সেন্টিমিটার আর উচ্চতা 4 সেন্টিমিটার। ভূমি আমাদের 2 সেন্টিমিটার, তাহলে 0 থেকে আমরা 2 দাগ পর্যন্ত নিব। এটা আমাদের ভূমি। এই দুই পাশে আমরা বিন্দু দিয়ে চিহ্নিত করে দিব। এখন 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট এই দুই পাশে আমরা লম্ব রেখা টানব। 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট লম্ব রেখা টানব। একইভাবে অপর পাশে 4 সেন্টিমিটার মাপ নিয়ে এখন এই উলম্ব রেখার এই বিন্দু আমরা চিহ্নিত করে দিব, এবং এই বিন্দু আমরা চিহ্নিত করে দিব। এখন এই দুই বিন্দু আমরা যোগ করে দিব। তো এটা আমাদের একই সমান্তরালে আছে কিনা আমরা একটু স্কেলে এইভাবে দেখতে দেখতে যাব। তো এটা 6 থেকে 8, তার মানে 6 থেকে 7 আর 7 থেকে 8 2। তো বরাবর এটা আমাদের একইভাবে আছে। এখন এই দুই বিন্দু আমরা যোগ করে দিব। তো এই হয়ে গেল আমাদের 2/4 সেন্টিমিটার মাপের আয়ত, 2 সেমি, আর এটা আমাদের 4 সেন্টিমিটার। তো আয়তের শর্ত হলো এর বিপরীত বাহুগুলো সমান, সেটা যেভাবেই হোক না কেন, যে আকৃতিই হোক না কেন, বা আনুভূমিক ভাবেও হতে পারে। এর বিপরীত বাহু, এই বাহু আর এই বাহু সমান। এই বাহু 2 সেন্টিমিটার, এই বাহু 2 সেন্টিমিটার, এই বাহু 4 সেন্টিমিটার এবং এই বাহু 4 সেন্টিমিটার। চিত্র আয়ত। তো এটা আমরা কিভাবে অঙ্কন করব? প্রথমে স্কেলের সাহায্যে 2 সেন্টিমিটার মাপ নিয়ে একটা রেখা টানবো। সেই রেখার উভয় পাশে 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট দুইটি লম্ব রেখা টানবো, এবং এই দুই বিন্দু আমরা এবং লম্ব রেখার
দুই পাশের দুই বিন্দু আমরা যোগ করে দিব, তাহলে আমাদের আয়ত হয়ে যাবে। এরপরে 2 নাম্বার, আয়ত ভূমি 6 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। 2 নাম্বার, ভূমি 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার মাপের একটা রেখা টানবো। রেখার দুই পাশে আমরা বিন্দু দিয়ে চিহ্নিত করে দিব। এরপরে উভয় পাশে 3 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট দুইটি লম্ব রেখা টানবো। 3 সেন্টিমিটার স্কেলে 3 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট মাপ নিয়ে এবং সাইডে পাশে আমরা খেয়াল করব যেটা আমাদের উলম্ব রেখায় আছে কিনা, চোখের মাপে আমরা দেখে নেব। এরপর আমরা 3 সেন্টিমিটার মাপের উলম্ব রেখা রাখবো একইভাবে এই পাশে। এরপরে আমরা উলম্ব রেখার দুই পাশে বিন্দু দিয়ে চিহ্নিত করে দিব এবং যোগ করার সময় এটা আমরা আবার মেপে দেখব যে এটা আমাদের 6 সেন্টিমিটারে আছে কিনা এবং এই রেখা আমাদের সমান্তরাল আছে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা সমান্তরাল আছে, এটাও সমান্তরাল আছে, সুতরাং যোগ করে দিব। তাহলে ভূমি 6 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। চিত্র আয়ত। এরপরে 3 নাম্বার, বর্গ প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তো আমরা স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যে আনুভূমিক রেখা টানবো। এরপর দুই পাশে আমরা বিন্দু দিয়ে চিহ্নিত করে দিব। এখন উভয় পাশে আমরা 5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট দুইটি লম্ব রেখা টানবো। 5 সেমি উচ্চতা বিশিষ্ট স্কেলের সাহায্যে নিয়ে আমরা রেখাটা আঁকবো। একইভাবে অপর পাশেও আমরা 5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট অঙ্কন করার সময় আমরা সাইডে দেখে নেব যেটা আমাদের সমান্তরাল। তো এখন এই রেখাগুলো আমরা মেপে দেখব যে এটা আমাদের 5 সেন্টিমিটারের কম বা বেশি আছে কিনা। এখানে আমরা বিন্দু দিয়ে চিহ্নিত করে দিব এবং এটাও আমরা মেপে দেখব। মানে দুই বিন্দু আমরা যোগ করে দিব। তো 5 থেকে 10 এটা আমাদের ঠিক আছে। এখন আমরা এই দুই বিন্দু যোগ করে দিব। 5 সেমি। চিত্র বর্গ। তো প্রথমে স্কেলের সাহায্যে 5 সেমি দৈর্ঘ্যের মাপ নিয়ে একটা আনুভূমিক রেখা টানবো, একটা রেখা টানবো। এই রেখার দুই পাশে বিন্দু দিয়ে চিহ্নিত করে দিব এবং দুই বিন্দুতে 5 সেমি দৈর্ঘ্যের মাপ নিয়ে উলম্ব উচ্চতা বিশিষ্ট দুইটি রেখা, দুই পাশে দুইটি উলম্ব রেখা আঁকবো এবং উলম্ব রেখা দ্বয়ের দুই পাশে দুই বিন্দু চিহ্নিত করে দিব এবং দুই বিন্দু আমরা সংযোগ করে দিব, তাহলে আমাদের বর্গ হয়ে যাবে। এরপরে আমরা 102 পৃষ্ঠায় যাব। সামান্তরিক এবং ট্রাপিজিয়াম সম্পর্কে জানব। সামান্তরিক, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সরাল তাকে সামান্তরিক বলে। এরপরে ট্রাপিজিয়াম, যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। এরপরে অনুশীলনী 1 নাম্বার, উপরের 6টি চতুর্ভুজকে তাদের সমান্তরাল বাহুগুলোর ভিত্তিতে দুইটি দলে ভাগ করি। তো সারণীটি আগে আমরা তুলে নেব। তো এখানে সমান্তরাল বাহু 1 নাম্বার, শুধু এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, তাহলে এটা কি টাইপের চতুর্ভুজ? এটা ট্রাপিজিয়াম টাইপের চতুর্ভুজ। এবং কোন কোন চতুর্ভুজগুলো ট্রাপিজিয়াম সেগুলো আমরা 6টার মধ্যে থেকে বেছে বেছে লিখব। 2 নম্বরে দুই জোড়া বাহুই পরস্পর সমান্তরাল, তাহলে এটা কি টাইপের চতুর্ভুজ? তো 6টা চতুর্ভুজের মধ্যে কোন কোনগুলো দুই জোড়া বাহুই পরস্পর সমান্তরাল সেগুলো আমরা এখানে লিখব। তো আমরা যদি এখন একটু বইতে দেখি চতুর্ভুজগুলো, আমরা যদি এখন ক চিত্রে দেখি, এটা ট্রাপিজিয়াম টাইপের চতুর্ভুজ, এর দুইটি বাহুই পরস্পর সমান্তরাল। আবার যদি খ চিত্রে দেখি, এটা সামান্তরিক টাইপের চতুর্ভুজ, এর
বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। যদি গ চিত্রে দেখি, এটা ট্রাপিজিয়াম টাইপের চতুর্ভুজ, এর দুইটি বাহু পরস্পর সমান্তরাল। ঘ চিত্রে যদি আমরা দেখি, এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। ও চিত্রে যদি দেখি, এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। এটা সমান্তরিক টাইপের চতুর্ভুজ। এবং চ চিত্রে যদি আমরা দেখি, এর এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল। এটা ট্রাপিজিয়াম টাইপের চতুর্ভুজ। তো এখন আমরা এটা খাতায় লিখে ফেলবো। ক, ক, চ ট্রাপিজিয়াম টাইপের চতুর্ভুজ। খ, ঘ ও সামান্তরিক টাইপের চতুর্ভুজ। এরপরে অনুশীলন 2 নাম্বার, 6টি চতুর্ভুজের মধ্যে কি কোনো আয়ত আছে? যদি আছে মনে হয় তবে কেন সেটি আয়ত, তার কারণ ব্যাখ্যা করি। হ্যাঁ আছে। ঘ আয়ত, কারণ এর 4টি কোণই সমকোণ এবং এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। এরপরে 103 পৃষ্ঠায় যাব। 1 নাম্বার বইয়ে যদি একটু আমরা দেখি, 1 নাম্বার নিচের আকৃতিগুলো থেকে ট্রাপিজিয়াম ও সামান্তরিক খুঁজে বের করো। আকৃতিটি ট্রাপিজিয়াম বা সামান্তরিক কেন, তার কারণ ব্যাখ্যা করো। তো এই আকৃতিগুলো, ক এটা সামান্তরিক, কারণ এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। আমরা যদি মেপে, কম্পাস দিয়ে মেপে দেখি, এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। এখানে এক ঘর, এখানে এক ঘর, দুই ঘর, এখানে এক ঘর, এখানে এক ঘর, দুই ঘর। তো ক আমাদের সামান্তরিক। খ, খ আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ট্রাপিজিয়াম বা সামান্তরিক কোনোটাই নয়, কারণ ট্রাপিজিয়াম হলে এর এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল হবে। কিন্তু আমরা যদি এই চিত্রটা মেপে দেখি, এই বাহু আর এই বাহু যদি আমরা মেপে দেখি, তাহলে আমাদের কম বেশি হবে। এই বাহু আর এই বাহু আমাদের কম বেশি আছে, আর এটা যদি আমরা মেপে দেখি তাহলে অনেক বেশি হয়ে যায়। তো এটা আমাদের ট্রাপিজিয়াম বা সামান্তরিক কোনোটাই নয়। গ নাম্বারে যদি আমরা দেখি, গ নাম্বার এটা আমাদের ট্রাপিজিয়াম, এর এক জোড়া বাহু সমান্তরাল। তো কিভাবে এটা আমরা মেপে দেখব। এই বাহুর দৈর্ঘ্য আর এখান থেকে যদি আমরা এই বাহুটা মেপে দেখি, এই বাহুর দৈর্ঘ্য সমান। তো সেক্ষেত্রে গ নাম্বার আমাদের ট্রাপিজিয়াম। ঘ নাম্বারে যদি আমরা দেখি, তাহলে ঘ নাম্বারটাও আমাদের ট্রাপিজিয়াম। আমাদের এই বাহু আর এই বাহু সমান, আমরা তাও মেপে দেখব। এরপরও আমরা এটাকে মেপে দেখব যে এটা আমাদের ট্রাপিজিয়ামে আছে কিনা। ট্রাপিজিয়ামের শর্ত হলো এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল হবে। তো এই বাহু আর এই বাহু সমান। তো এই বাহু আর এই বাহু আমাদের সমান। তো এক জোড়া বাহু আমাদের সমান্তরাল, সেক্ষেত্রে ঘ আমাদের ট্রাপিজিয়াম। এখন আমরা ও নাম্বারে যাব। ও নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সামান্তরিক, পরস্পর সমান্তরাল। তো আমরা এটাকে মেপে দেখব এটা আসলে সমান্তরিকে আছে কিনা। এই বাহু আর একই মাপে এই বাহু, এরপর এই বাহু একই মাপে এই বাহু। ও নাম্বার আমাদের সামান্তরিক। এরপরে আমরা চ নাম্বারে যাব। চ নাম্বার, চ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এই বাহুর চেয়ে এই বাহু ছোট। তাহলে এটা যদি আমরা ট্রাপিজিয়াম ধরি, তাহলে আমাদের এই বাহু আর এই বাহু সমান্তরাল। এরপর আমরা এটাকে মেপে চেক করে দেখব যে এটা আসলে ট্রাপিজিয়ামে আছে কিনা। এই বাহু আর এই বাহু, তো এটা আমাদের ট্রাপিজিয়ামে আছে। তাহলে চ নাম্বার আমাদের ট্রাপিজিয়াম। তো এখন আমরা এগুলো লিখে এর কারণগুলো ব্যাখ্যা করব। তো একের ক সামান্তরিক, কারণ এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। এরপরে খ নাম্বার, খ নাম্বার
কোনোটাই নয়। ট্রাপিজিয়াম বা সামান্তরিক কোনোটাই নয়। এরপরে গ নাম্বারে আমরা পেয়েছি ট্রাপিজিয়াম, কারণ এর এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল। এরপরে আমরা ঘ নাম্বার পেয়েছি ট্রাপিজিয়াম, কারণ এর এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল। এরপরে ও নাম্বারে আমরা পেয়েছি সামান্তরিক, কারণ এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। এরপরে চ নাম্বারে আমরা পেয়েছি ট্রাপিজিয়াম, কারণ এর এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল। এরপরে আমরা 104 পৃষ্ঠায় যাব। 104 পৃষ্ঠা অনুশীলনী 3 নাম্বার। তো প্রশ্নটা আমরা বই থেকে একটু পড়ে দেখে নেব। 3 নাম্বার, নিচের সামান্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণগুলো পরিমাপ করি। আমরা সামান্তরিকের বাহু ও কোণগুলোর কি কোনো বৈশিষ্ট্য খুঁজে পাই? তার মানে চিত্র দুইটি দেওয়া আছে, এই দুইটা চিত্রই কিসের চিত্র? সামান্তরিকের চিত্র। দুইটা চিত্রই সামান্তরিকের চিত্র দেওয়া আছে। 1 নাম্বার, পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য। তো আমরা জানি সামান্তরিকের পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। 2 নাম্বারে দেওয়া আছে পরস্পর বিপরীত কোণ। তো এটাকে যদি আমরা বাহু হিসেবে দেখি, এর বাহুর দৈর্ঘ্য সমান এবং এর যদি কোণও আমরা মাপি, তাহলে এর পরস্পর বিপরীত কোণগুলোও সমান। এই কোণ সমান, আর এই কোণ সমান। এই বাহু সমান, এই বাহু সমান। তো একইভাবে এটাও একটা সামান্তরিক। এই কোণ সমান, এই কোণ সমান, আর এই বাহু বা এই বাহু পরস্পর সমান্তরাল। তো আমরা এটাকে চাঁদার সাহায্যে মেপে দেখব আর কম্পাসের সাহায্যে মেপে দেখব যে আমাদের বাহুগুলো সমান কিনা, কোণগুলো সমান কিনা। সামান্তরিকের বাহু ও কোণগুলো পরস্পর সমান কিনা। তো এটা যদি আমরা প্রথম চিত্রে, এটা যদি আমরা বাহুর দৈর্ঘ্য হিসেবে দেখি, যে বাহুর দৈর্ঘ্য অনুযায়ী এটা সমান্তরাল। তো এই বাহু আর এই বাহু পরস্পর সমান্তরাল। এখন যদি আমরা এই বাহুটাকে মেপে দেখি, এই বাহু আর এই বাহু পরস্পর সমান্তরাল। তো আমরা তো বাহুর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, এইটা প্রমাণ দেখলাম। এখন আমরা এটাকে যদি আমরা কোণ হিসেবে ধরে এর প্রমাণটা দেখি যে সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান কিনা। তো এটা আমরা কিভাবে দেখব? চাঁদার সাহায্যে। আমরা প্রথমে এই কোণের মাপটা নেব। তো শীর্ষবিন্দু, এটাকে আমরা শীর্ষবিন্দু ধরে চাঁদাটাকে 180 বা 0 ডিগ্রি বরাবরে রেখা বরাবর, চাঁদার 0 ডিগ্রি রেখা বরাবর নিয়ে এই কোণটাকে আমরা যদি দেখি, এই কোণটা আছে হলো 130-এর পরে এই যে দাগ, তাহলে 135। এই কোণটা আমাদের আছে কত? এই যে এইখান থেকে যদি আমরা এই পর্যন্ত এই কোণটা দেখি, এই দাগ বরাবর এই কোণটা আছে আমাদের 100। এখান থেকে এই পর্যন্ত এই কোণটা আছে আমাদের 135 ডিগ্রি। তো এটাই আমাদের 135 ডিগ্রি, তাহলে এটাও আমাদের 135 ডিগ্রি হবে। তো এটা আমরা কিভাবে মাপবো? খুব সহজেই এটা আমরা দেখব। তো চাঁদার সাহায্যে আমরা এই 0 ডিগ্রি বরাবর এই রেখাটা আমরা মিলিয়ে নিয়েছি। তো এখন এই রেখা অনুযায়ী আমাদের এই যে রেখা সামান্তরিকের এই পাশের এই রেখা, এটা আমাদের আছে 130 আর 5 135। তাহলে আমরা এই পাশের কোণটা মেপে দেখেছি কত? 135। আর এখান থেকে এই পর্যন্ত, এই দাগ পর্যন্ত আমাদের এই কোণটা কত? 135। তাহলে এই কোণ আমাদের 135, এই কোণও আমাদের 135। তো একইভাবে এই কোণটা যদি আমরা পরিমাপ করে দেখি, তাহলে আমরা কত পাবো? তো এটা আমরা কিভাবে পরিমাপ করব? তো এটা আমরা
90 ডিগ্রি বরাবর শীর্ষবিন্দুতে শীর্ষবিন্দুতে আমরা 90 ডিগ্রি বরাবর চাঁদাটাকে ধরবো। ধরে এখন এই দাগ থেকে এই দাগ পর্যন্ত কত আছে, দাগ থেকে এই দাগ পর্যন্ত আছে আমাদের 135 ডিগ্রি। তো এখান থেকে 135 ডিগ্রি, তাহলে 135 থেকে যদি আমরা 90 বিয়োগ করি, 135 থেকে আমরা যদি 90 বিয়োগ করি তাহলে আমাদের কত হবে, 45 ডিগ্রি। তো একইভাবে এই কোণটাও আমরা 45 ডিগ্রি পাবো। এটা কিভাবে পাবো, এটা আমরা এই কোণে যদি আমরা ধরি তাহলে 0 ডিগ্রি বরাবর নিয়ে, তো এই কোণটা আমাদের কত আছে, এই যে 45 ডিগ্রি বরাবর এই রেখাটা আমাদের এই কোণে ছেদ করেছে। তো এখন আমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলবো। পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান এবং পরস্পর বিপরীত কোণ সমান। তাহলে সামান্তরিকের পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান এবং সামান্তরিকের পরস্পর বিপরীত কোণ সমান। এরপরে 2 নাম্বার, নিচের সামান্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণের পরিমাপ নির্ণয় করো। আমরা যদি বই একটু দেখি, নিচের সামান্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণের পরিমাপ নির্ণয় করো। তো 1 নাম্বার ক ঘ, ক ঘ কোথায়, এটা হচ্ছে আমাদের ক, এটা হচ্ছে আমাদের ঘ, এটা হচ্ছে ক ঘ রেখা বা বাহু। এই বাহুর দৈর্ঘ্য আমাদের কত, তাহলে এর বিপরীত বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, খ গ 2 সেন্টিমিটার, তাহলে এই বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। এরপরে 2 নম্বরে আছে গ ঘ, তাহলে গ ঘ, গ আর ঘ এই বাহুর বা এই রেখার দৈর্ঘ্য কত, এর বিপরীত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 4 সেন্টিমিটার, তাহলে এই গ আর এই ঘ বাহুর দৈর্ঘ্য কত, 4 সেন্টিমিটার। এরপরে 3 নাম্বার, ঘ কোণ সমান কত ডিগ্রি, তাহলে এই কোণ সমান কত ডিগ্রি, তাহলে খ কোণ যদি 80 ডিগ্রি হয়, এর বিপরীত কোণ কি পরস্পর সমান, তাহলে ঘ কোণও 80 ডিগ্রি। এরপরে 4 নাম্বার, ক কোণ সমান কত ডিগ্রি, এই কোণটা সমান আমাদের কত ডিগ্রি, ক কোণের বিপরীত কোণ গ কোণ, কিন্তু ক কোণের মানও দেওয়া নেই, গ কোণের মানও দেওয়া নেই, তাহলে আমাদের ক কোণটা কত ডিগ্রি এটা আমরা কিভাবে বের করব। তো এটা আমরা খুব সহজেই বের করব চাঁদার সাহায্যে। তো এখানে আমরা যদি চাঁদা দিয়ে এই কোণটার পরিমাপ করে দেখি যে এটা কোণটা কত ডিগ্রি আছে, আমরা এখানে চাঁদার সাহায্যে পরিমাপ করে দেখব। তাহলে আমরা যদি দেখি এইখান থেকে এই রেখা পর্যন্ত, এখান থেকে 0 ডিগ্রি বরাবর এটা আমরা নিয়েছি, তাহলে এখান থেকে এই দাগ পর্যন্ত আমাদের কত ডিগ্রি আছে, 100 ডিগ্রি, তাহলে ক কোণের মান আমাদের 100 ডিগ্রি, তাহলে ক কোণের মানও 100 ডিগ্রি। এরপরে 5 নাম্বার, ও বর্গজ কত সেন্টিমিটার, ও বর্গজ এটা কত সেন্টিমিটার, তো এর বিপরীত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার, তাহলে এটাও 3 সেন্টিমিটার। এরপরে 6 নাম্বার, ও চ কত সেন্টিমিটার, ও চ কত সেন্টিমিটার, এই বাহুটা কত সেন্টিমিটার, এর বিপরীত বাহু দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে এটাও ও চ 2 সেন্টিমিটার। এরপরে 7 নাম্বার, পুরকুর জ কোণ সমান কত ডিগ্রি, তাহলে চ কোণের মান দেওয়া আছে 140 ডিগ্রি, তাহলে বুরকুর জ কোণের মানও 140 ডিগ্রি। 8 নাম্বার, ছ কোণ সমান কত ডিগ্রি, ও কোণ বা ছ কোণের কোনোটাই মান দেওয়া নেই, আমাদের ছ কোণের মান বের করতে হবে। তো এটাও আমরা একইভাবে চাঁদার সাহায্যে ছ কোণের মানটা বের করে নেব। তো চাঁদাটাকে আমরা ছ এর কেন্দ্রবিন্দুতে এভাবে ধরে 0 ডিগ্রি বরাবর করে ধরব। তো ধরলে আমরা দেখতে পাবো এই যে কোণটা, এই যে কোণটা, এই কোণের মান এই যে বরাবর এটা কত ডিগ্রি আছে, 40 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে কত ডিগ্রি দাগ বরাবর এটা আছে, এটা আছে আমাদের 40 ডিগ্রি বরাবর, তাহলে ছ কোণের মান 40 ডিগ্রি। তো এখন আমরা এগুলো লিখে ফেলবো। তাহলে 1 ক ঘ
সমান 2 সেন্টিমিটার। 2 নাম্বার গ ঘ সমান 4 সেন্টিমিটার। 3 নাম্বার ঘ কোণ সমান কত ডিগ্রি? 80 ডিগ্রি। 4 নাম্বার ক কোণ সমান কত ডিগ্রি? ক কোণ সমান 100 ডিগ্রি। 5 নাম্বার ও বর্গ জ সমান 3 সেন্টিমিটার। 6 নাম্বার ও চ সমান 2 সেন্টিমিটার। 7 নাম্বার বর্গ জ কোণ সমান 140 ডিগ্রি। 8 নাম্বার ছ কোণ সমান 40 ডিগ্রি। এরপরে আমরা 105 পৃষ্ঠায় যাব। 105 পৃষ্ঠায় অনুশীলনী 1 নাম্বার ডান পাশের সামান্তরিকের মতো একটি সামান্তরিক খাতায় আঁকি। তো যে সামান্তরিকটি এখানে আঁকা আছে এর ভূমি দেওয়া আছে 4 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার, এর একটি কোণের মাপ দেওয়া আছে 60 ডিগ্রি। তো এই একই মাপে আমরা একটা সামান্তরিক খাতায় অঙ্কন করব। অনুশীলনী 1। তো প্রথমে আমরা 4 সেন্টিমিটার মাপের একটা রেখা আঁকবো। তো 4 সেন্টিমিটার মাপের শূন্য থেকে 4 সেন্টিমিটার মাপ নিয়ে আমরা একটা রেখা বা বাহু আঁকবো। তো এখন এই রেখার উভয় পাশে আমরা বিন্দু দিয়ে চিহ্নিত করে দিব। এখন এক পাশে বিন্দুতে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। চাঁদার সাহায্যে আমরা 60 ডিগ্রি, তো চাঁদাটাকে আমরা এই রেখা বরাবর নিয়ে 0 ডিগ্রি বরাবর নিয়ে 60 ডিগ্রি বরাবর আমরা একটা বিন্দু আঁকবো। 60 ডিগ্রি, এই যে আমাদের 60 ডিগ্রিটা বিন্দু দিয়ে চিহ্ন করে দিব। তো এখন এই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করে দিব। তো এখন এটা আমাদের 60 ডিগ্রি কোণ হয়ে গেছে। এখন এই বিন্দু থেকে আমরা 3 সেমি দৈর্ঘ্যের মাপ নেব স্কেলের সাহায্যে। তো 3 সেমিটাকে আমরা এভাবে স্কেলটাকে 3 সেমিটাকে এই বিন্দুতে ধরে যেখানে 0 ডিগ্রি বরাবর দাগটা আছে সেই বিন্দুতে আমরা একটা বিন্দু অঙ্কন করব। তো এখন আমরা এই রেখাটা কিভাবে আঁকবো? তো এখন আমরা ত্রিকোণী সেটের সাহায্যে এর সমান্তরাল রেখা এই পাশে অঙ্কন করব। তো ত্রিকোণী সেটটা আমরা এইভাবে ধরে একটা রেখা টানবো। তো এখন এই মাপে এটা আমাদের কত মাপ ছিল? 3 সেন্টিমিটার। তো এখন আমরা এই রেখার মাপে 3 সেন্টিমিটার মাপটা আমরা চিহ্ন করে নিব। কম্পাস দিয়ে আমরা এই মাপটা নিয়ে এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিব। তো এই ক্ষেত্রে আমাদের পেন্সিল এখানে সহজে যেন আমরা বসাতে পারি সেইভাবে পেন্সিলটা আমরা ধরে নিব। এখন এই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করে দিব। তো এখন এই বাড়তি অংশগুলো আমরা মুছে দেব। এটা আমাদের 4 সেমি, এটা আমাদের 3 সেমি, এটা আমাদের 4 সেমি, এটা আমাদের 3 সেমি, আর এটা আমাদের 60 ডিগ্রি। তো চিত্র, এটা আমাদের সামান্তরিক। তো এর বর্ণনা, প্রথমে আমরা 4 সেন্টিমিটার দৈর্ঘ্যে স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার একটা রেখা টানবো। এই রেখার এক পাশে আমরা চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব এবং 60 ডিগ্রি অঙ্কিত বিন্দু রেখায় আমরা 3 সেন্টিমিটার চিহ্নিত করে নেব। ত্রিকোণী সেটের সাহায্যে এই রেখা বরাবর আমরা অপর পাশে এই রেখা বরাবর অপর পাশে এই রেখা আঁকবো। এরপরে আমরা 2 বিন্দু যোগ করে দেব। 2 বিন্দু যোগ করে দিলেই আমাদের সামান্তরিক হয়ে যাবে। এরপরে 1 নাম্বার এরপরে 1 নাম্বার নিচের সামান্তরিকগুলো আঁকো। তো আমরা যদি বইতে একটু দেখি, 1 এর ক 3 সেন্টিমিটার, এখানে 45 ডিগ্রি কোণ দেওয়া আছে।
এক বাহুর মাপ দেওয়া আছে 2.5 সেন্টিমিটার মানে 2.5 সেন্টিমিটার। খ নাম্বারে 2 সেন্টিমিটার, এই কোণের মাপ দেওয়া আছে 80 ডিগ্রি। এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার। তো গ নাম্বার 3 সেন্টিমিটার 30 ডিগ্রি কোণ, এক বাহুর মাপ দেওয়া আছে 3 সেন্টিমিটার। তো ক খ গ এই মাপে এই সামুদ্রিকগুলো আমরা আঁকবো। তো একের ক, প্রথমে আমরা স্কেলের সাহায্যে 3 সেন্টিমিটার রেখা টানবো, দুই পাশে দুই বিন্দু দিয়ে চিহ্নিত করে দিব। এখন এক পাশে আমরা চাঁদার সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। 0 ডিগ্রি বরাবর নিয়ে এই বিন্দুতে 90 ডিগ্রি বরাবর রেখে আমরা 45 ডিগ্রি, 40, 45, এই 45 ডিগ্রি বরাবর উপরে আমরা একটা বিন্দু দিয়ে চিহ্নিত করে দিব। এই বিন্দু বরাবর আমরা একটা রেখা টানবো। তো এই রেখা থেকে এখন আমরা 2.5 সেন্টিমিটারের মাপ নিয়ে চিহ্নিত করে দিব। স্কেল থেকে 2.5 সেন্টিমিটারের মাপ নিয়ে আমরা এই রেখায় চিহ্নিত করে দিব। এরপরে আমরা এই বিন্দুতে 3 সেমির মাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো এবং 2.5 সেমির মাপ নিয়ে এই বিন্দুতে যে পাশে আমরা 45 ডিগ্রি কোণ অঙ্কন করেছি তার অপর পাশে 2.5 সেমির মাপ নিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। এই ছেদবিন্দুতে 3 সেমি ছেদবিন্দু এই বিন্দুগুলোর সাথে সংযোগ করে দিব। এই বিন্দু যোগ করে সংযোগ করে দিব এবং এই বিন্দু আমরা সংযোগ করে দিব। বাড়তি অংশটুকু আমরা মুছে দিব। এটা আমাদের কত ডিগ্রি কোণ? 45 ডিগ্রি কোণ। তো এখানে আমরা লিখে দেব 45 ডিগ্রি। এটা আমাদের 2.5 সেন্টিমিটার, এটা আমাদের 3 সেন্টিমিটার। তো চিত্র সামান্তরিক। এরপরে খ নাম্বার, স্কেলের সাহায্যে প্রথমে আমরা 2 সেন্টিমিটার রেখা আঁকবো। দুই পাশে আমরা বিন্দু দিয়ে চিহ্নিত করে দিব। এখন চাঁদার সাহায্যে আমরা এক পাশে 80 ডিগ্রি কোণ অঙ্কন করে নিব। কেন্দ্রবিন্দুতে 0 ডিগ্রি বরাবর এই রেখা মিলায়ে আমরা 80 ডিগ্রি বরাবর একটা চিহ্ন দিব। এই বিন্দু বরাবর আমরা এই রেখা যোগ করে দিব। এখন স্কেল থেকে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের মাপ নিয়ে এই রেখায় চিহ্নিত করে দিব। এই রেখায় এখন আমরা চিহ্নিত করে দিব। এই বিন্দুতে এই 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এখন এই 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুতে একটা বৃত্তচাপ আঁকবো যেটা আমাদের ছেদবিন্দুতে পরিণত হবে। এখন এই ছেদবিন্দুতে এই রেখাগুলো আমরা এখন সংযুক্ত করে দিব। এই বাড়তি অংশগুলো এখন আমরা মুছে দিব। এটা আমাদের 2 সেমি, এটা আমাদের 4 সেমি, এটা আমাদের 80 ডিগ্রি কোণ। এরপরে গ নাম্বার, স্কেলের সাহায্যে আমরা 3 সেমি দৈর্ঘ্যের একটা রেখা টানবো 5 থেকে 8 পর্যন্ত। আমাদের 3, তো দুই পাশে আমরা বিন্দু দিয়ে চিহ্নিত করে দিব। এখন এক পাশে আমরা চাঁদার সাহায্যে 30 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো এই পাশে 0 ডিগ্রি বরাবর নিয়ে রেখাটা আমরা 0 ডিগ্রি বরাবর নিয়ে আমরা 30 ডিগ্রি বরাবর একটা কোণ অঙ্কন করব। এই যে আমাদের 30 ডিগ্রি, এই 30 ডিগ্রির এই বিন্দুতে আমরা এখন একটা ফোঁটা দিয়ে চিহ্নিত করে দিব। এখন এই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করে দিব। এখন এই রেখা থেকে আমরা স্কেলের সাহায্যে 3 সেমি মাপ নিয়ে এই রেখাতে চিহ্নিত করে দিব। তো স্কেলের সাহায্যে আমরা এটা করতে পারি। 3 সেমি দৈর্ঘ্যটাকে শীর্ষবিন্দুতে রেখে উপরে শূন্যবিন্দু রেখে শূন্যবিন্দুতে আমরা একটা ফোঁটা দিব। তো এখন কম্পাসের সাহায্যে এই বিন্দুতে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। এখন এই বিন্দুতে যে পাশে আমরা 30 ডিগ্রি কোণ অঙ্কন করেছি তার অপর পাশে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো যা ছেদবিন্দু দিয়ে পরিণত হবে। এখন
এই ছেদ বিন্দুতে আমরা মাঝখানের বিন্দুটা চিহ্ন করে দিব। এখন এই বিন্দু দ্বয় আমরা সংযোগ করে দিব। এখানে বাড়তি অংশগুলো আমরা এখন মুছে দিব। এটা আমাদের 3 সেমি, এটা আমাদের 30 ডিগ্রি, এটা আমাদের 3 সেমি। চিত্র সমান্তরিক, ক নম্বর চিত্র দিয়ে দিব সমান্তরিক। এরপরে আমরা 106 পৃষ্ঠায় যাব। 106 পৃষ্ঠা রম্বস। রম্বস সম্পর্কে আমরা জানব। রম্বস যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যই সমান তাকে রম্বস বলে। আর বর্গ বাহুর 4টি বাহুর দৈর্ঘ্যই সমান, তো সুতরাং বর্গ এক ধরনের রম্বস। যে চতুর্ভুজের এরপরে অনুশীলনী 1 নম্বর, নিচের রম্বসের 1 বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং 2 বিপরীত কোণগুলো সমান কিনা ত্রিকোণী সেট ও চাঁদা ব্যবহার করে নির্ণয় করি। আমরা যদি বইয়েতে একটু দেখি, বিপরীত বাহুগুলো রম্বসের বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমান, কারণ আমরা জানি রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই সমান। আর বর্গ এক ধরনের রম্বস, তো আমরা বর্গের বৈশিষ্ট্য জানি, বর্গের প্রত্যেকটা কোণই সমকোণ। কিন্তু রম্বস এটা যেহেতু কৌণিক আকৃতির রম্বস, সেই ক্ষেত্রে এর প্রত্যেকটা কোণ সমান। বিপরীত বাহুগুলো সমান, বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তো রম্বসের বিপরীত বাহু বিপরীত বাহুগুলো সমান এবং বিপরীত কোণ, এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান। এটা আমরা চাঁদার সাহায্যে মেপে দেখব। এই কোণটা যদি আমরা চাঁদার সাহায্যে মেপে দেখি, তাহলে আমরা দেখতে পাবো 0 ডিগ্রি বরাবর নিয়ে এটা 55 ডিগ্রি। তো এখন এই কোণটা যদি আমরা পরিমাপ করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো এই কোণটা আমাদের আছে 55 ডিগ্রি। 60 ডিগ্রি, এই 55 ডিগ্রি বরাবর এই দাগটা আছে, তাহলে বিপরীত কোণগুলো পরস্পর সমান। তো এই কোণও সমান হবে, তা আমরা এই কোণটা পরিমাপ করে দেখব। এই কোণের মান আমাদের 125 ডিগ্রি। এখান থেকে এই পর্যন্ত এই কোণের মান 120 আর 5 125 ডিগ্রি। তাহলে এই কোণের মানও আমাদের 125 ডিগ্রি হবে। তো এই কোণের মানও আমাদের 120 আর 5 125 ডিগ্রি। তো বিপরীত কোণগুলোর মানগুলো সমান এবং বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। অনুশীলনী 1-1 বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। 2 নাম্বার, বিপরীত কোণগুলো পরস্পর সমান। তো এই চিত্রে কৌণিক আকৃতির রম্বসের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান। যদি এটা আমাদের এরকম বর্গ থাকে, তাহলে বর্গ এক ধরনের রম্বস, কিন্তু বর্গের ক্ষেত্রের বৈশিষ্ট্য হবে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণই সমকোণ, প্রত্যেকটা কোণই সমকোণ। কিন্তু রম্বসের ক্ষেত্রে এর বিপরীত কোণগুলো পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। পার্থক্য আমাদের কৌণিক আর বর্গাকৃতির মধ্যে এতটুকুই। এরপরে আমরা চতুর্ভুজের কর্ণ কাকে বলে? চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাকে কর্ণ বলে। চতুর্ভুজের 2টি কর্ণ আছে, কিন্তু ত্রিভুজের কোনো কর্ণ নেই। তো আমরা যদি একটু বইতে দেখি ত্রিভুজের কর্ণ সম্পর্কে, তো সমান্তরিক একটি চতুর্ভুজ, এই চতুর্ভুজের কর্ণ শীর্ষবিন্দু বরাবর বিপরীত। চতুর্ভুজের একটা কর্ণ আর একটা কর্ণ হচ্ছে এটা। চতুর্ভুজের 2টি কর্ণ, তো এই চতুর্ভুজের কর্ণ একইভাবে তো এই চতুর্ভুজের কর্ণ একইভাবে, চতুর্ভুজের কর্ণ 2টি, তো এই চতুর্ভুজের কর্ণ একইভাবে। এরপরে অনুশীলনী 1 নাম্বার, উপরে অঙ্কিত কর্ণগুলো লক্ষ্য করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। 1 নাম্বার, কোন বিন্দুতে সামান্তরিকের 2টি কর্ণ মিলিত হয়? কেন্দ্রবিন্দুতে সামান্তরিকের 2টি কর্ণ মিলিত হয়। 2 নাম্বার, কোন বিন্দুতে রম্বসের 2টি কর্ণ মিলিত হয়? একইভাবে কেন্দ্রবিন্দুতে। 3 নাম্বার, রম্বসের 2টি কর্ণ কিভাবে পরস্পরকে ছেদ করে? রম্বসের 2টি কর্ণ লম্ব বা উল্লম্বভাবে পরস্পরকে ছেদ করে। তো আমরা যদি এটা একটু বইতে আবার দেখি, 1 নাম্বার, কোন বিন্দুতে সামান্তরিকের 2টি কর্ণ মিলিত হয়? কেন্দ্রবিন্দুতে।
এই কর্ণদ্বয় আর এই কর্ণদ্বয় কোন বিন্দুতে মিলিত হয়? এই যে কেন্দ্র বিন্দুতে। কোন বিন্দুতে রম্বসের দুইটি কর্ণ মিলিত হয়? রম্বস কোন বিন্দুতে? এই যে একটা কর্ণ আর এই যে একটা কর্ণ আসতেছে, এই কর্ণ কোন বিন্দুতে মিলিত হয়? এই যে কেন্দ্র বিন্দুতে মিলিত হয়। 3 নাম্বার, রম্বসের দুইটি কর্ণ কিভাবে পরস্পরকে ছেদ করে? রম্বসের দুইটি কর্ণ, এই কর্ণ আর এই কর্ণ কিভাবে পরস্পরকে ছেদ করে? এটা লম্বভাবে ছেদ করে। এটা যদি আমরা এইভাবে দেখি তাহলে এটা লম্বভাবে লম্বভাবে ছেদ করে। আবার এটা যদি আমরা ঘুরিয়ে দেখি তাহলে এটা কিভাবে ছেদ করে? লম্বভাবে লম্বভাবে ছেদ করে। কিন্তু সামান্তরিকের কর্ণদ্বয় লম্বভাবে ছেদ করে না। এরপরে আমরা 108 পৃষ্ঠায় যাব। 108 পৃষ্ঠায় আমরা যদি বইতে একটু দেখি, অনুশীলনী 2 নাম্বার, সামান্তরিক ও রম্বস আকৃতির কাগজগুলোকে কর্ণ বরাবর কাটি তৈরি করা ত্রিভুজগুলোর বাহু ও কোণগুলোর মধ্যে তুলনা করি। এই ত্রিভুজগুলোতে আমরা কি পাই? তো সামান্তরিক, এটাকে যদি আমরা কাটি তাহলে আমরা কি পাবো? সামান্তরিকের এটা যদি আমরা কাটি তাহলে আমরা কয়টা ত্রিভুজ পাবো? 4টা। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান, তাহলে বিপরীত ত্রিভুজগুলো সমান। রম্বসটাকে যদি আমরা কাটি তাহলে কাটার পরে আমরা এটা পাবো, তাহলে রম্বসের 4টা ত্রিভুজই কি সমান। এরপরে 1 নাম্বার, একটি আয়ত ও একটি বর্গকে কর্ণ বরাবর কেটে 4টি ত্রিভুজ তৈরি করো। আয়ত ও বর্গের বৈশিষ্ট্যগুলো কি? তো একটি আয়ত আর একটি বর্গ, এই আয়তের বর্গকে কেটে 4টি ত্রিভুজ তৈরি করা হলো। আয়তর বিপরীত বাহুগুলো, আমরা জানি আয়তর বিপরীত বাহুগুলো সমান, তাহলে বিপরীত এই ত্রিভুজ সমান, এই ত্রিভুজ সমান। আর বর্গকে কেটে 4টি ভাগে ভাগ করা হলো, বর্গের প্রত্যেকটা ত্রিভুজই সমান। তো এখন আমরা এর বৈশিষ্ট্যগুলো লিখে ফেলবো। 1 নাম্বার, আয়ত বৈশিষ্ট্য, আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, আয়তের প্রত্যেকটা কোণই সমকোণ। বর্গের বৈশিষ্ট্য, বর্গের প্রত্যেকটি বাহু পরস্পর সমান ও সমান্তরাল, বর্গের প্রত্যেকটা কোণই সমকোণ। বর্গ সমকোণী ত্রিভুজ, আয়ত সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে আমরা অনুশীলনী 3 নম্বরে যাব। অনুশীলনী 3 আমরা যদি বইতে একটু দেখি, চতুর্ভুজ সম্পর্কে আমরা কি পেয়েছি তা সংক্ষেপে ছকের খালি ঘরগুলোতে লিখি। সামান্তরিক সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান না। সামান্তরিকের সকল বাহুর দৈর্ঘ্য সমান নয়। সকল কোণ সর্বদা সমকোণ নয়। না, এখানে কি হবে? না। বিপরীত বাহুগুলো, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। হ্যাঁ। দৈর্ঘ্য সমান। হ্যাঁ। কর্ণগুলো সবসময় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ। পরস্পরকে লম্বভাবে ছেদ করে না। পরস্পরকে লম্বভাবে ছেদ করে না। এরপরে রম্বস সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান। হ্যাঁ। রম্বসের সকল বাহুর দৈর্ঘ্য সমান। সকল কোণ সর্বদা সমকোণ। না। রম্বসের সকল কোণ সর্বদা সমকোণ নয়। বিপরীত বাহুগুলো সবসময় সমান্তরাল। হ্যাঁ। দৈর্ঘ্যে সমান। হ্যাঁ। পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ। পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। পরস্পরকে লম্বভাবে ছেদ করে না। পরস্পরকে লম্বভাবে ছেদ করে না। আয়ত সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান। না, আয়তের সকল বাহুর দৈর্ঘ্য সমান নয়, কারণ এর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। সকল কোণ সর্বদা সমকোণ। হ্যাঁ। সকল কোণ সর্বদা সমকোণ। বিপরীত বাহুগুলো সবসময় সমান্তরাল। হ্যাঁ। সবসময় সমান্তরাল। দৈর্ঘ্যে সমান। হ্যাঁ। দৈর্ঘ্যে বিপরীত বাহুগুলো সর্বদা সমান। পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ। পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। পরস্পরকে লম্বভাবে ছেদ করে না। পরস্পরকে লম্বভাবে ছেদ করে না। বর্গ সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান। হ্যাঁ। সকল কোণ সর্বদা সমকোণ। হ্যাঁ। বিপরীত বাহুগুলো সবসময় সমান্তরাল। হ্যাঁ। বিপরীত বাহুগুলো সবসময় সমান্তরাল। দৈর্ঘ্যে সমান। হ্যাঁ। দৈর্ঘ্যে সমান। পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ। পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। পরস্পরকে লম্বভাবে ছেদ করে।
হ্যাঁ, বর্গ কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে। এরপরে আমরা 109 পৃষ্ঠায় যাব। 109 পৃষ্ঠা বৃত্ত। বৃত্ত কাকে বলে? গোল আকৃতিকে বৃত্ত বলে। অনুশীলনী 1 নাম্বার। কম্পাসের সাহায্যে আমরা একটা বৃত্ত আঁকবো এবং এর বিভিন্ন অংশের নাম সম্পর্কে আমরা জানবো, বিভিন্ন অংশের পরিচিতি সম্পর্কে জানবো। এটা একটি বৃত্ত। এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র। এটা হচ্ছে ব্যাস, ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, এটা হলো জ্যা, এটা হলো বৃত্তচাপ। তো এর বর্ণনা অনুযায়ী বৃত্তচাপ, বৃত্তচাপ হলো পরিধির একটা অংশ। এই যে বৃত্তচাপ, এই যে বৃত্ত, এটা হলো পরিধি, এটা হলো পরিধি, এই পরিধির একটা অংশ। বৃত্তচাপ এই পরিধির একটা অংশ। এরপরে যা একটি বৃত্তচাপের শেষ প্রান্ত বিন্দু দুইটির সংযোগকারী রেখাংশ। তো এগুলোকে যদি আমরা ছোট ছোট করে একটা একটা করে বৃত্ত ডট ডট দিয়ে ডট ডট দিয়ে ডট ডট দিয়ে এই বৃত্তটা আঁকি, তো শেষ একটি বৃত্তচাপের এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত শেষ প্রান্ত, শেষ প্রান্ত বিন্দু দুইটির সংযোগ রেখাংশ, শেষ প্রান্ত বিন্দু দুইটির সংযোগ রেখাংশ যা। এরপরে ব্যাস, ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী বৃহত্তম জ্যা, ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী বৃহত্তম জ্যা। এরপরে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেকাংশ বা কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। এরপরে অনুশীলনী 1, পরিধির প্রতিটি বিন্দুর দূরত্ব কি কেন্দ্র থেকে সমান? কেন? শ্রেণীতে আলোচনা করি। পরিধির প্রতিটি বিন্দুর দূরত্ব কেন্দ্র থেকে সমান। এটা বৃত্তের মৌলিক একটা বৈশিষ্ট্য। কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর দূরত্বই হলো ব্যাসার্ধ। এরপরে অনুশীলনী 2, একটি বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাসের মধ্যে সম্পর্ক কি? একটি বৃত্তের ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক এবং ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। এরপরে আমরা 110 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 3, কম্পাস ব্যবহার করে নিচের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি। তো 1 3 সেমি। তো স্কেলের সাহায্যে 3 সেন্টিমিটারের মাপ নিয়ে এভাবে স্কেল থেকে 3 সেমি মাপ নিয়ে আমরা এইভাবে একটা বৃত্ত, এইভাবে একটা বৃত্ত অঙ্কন করব। একইভাবে 2 নাম্বার 2.5 সেমি বা 2.5 সেন্টিমিটার। একইভাবে স্কেল থেকে 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব এইভাবে। তো এগুলো আমরা বাড়িতে প্র্যাকটিস করব। পরে আমরা 111 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 4, বৃত্ত দ্বারা একটি নকশা এবং একটি ছবি অঙ্কন করি। তো একইভাবে এটাও আমরা বাড়িতে প্র্যাকটিস করব। অনুশীলনী 5, ডান পাশের চিত্রে ঝ এর চারপাশে ক থেকে জ পর্যন্ত কতগুলো বিন্দু আছে? ঝকে কেন্দ্র করে কম্পাস ব্যবহার করে ওই বিন্দুগুলো দিয়ে বৃত্তগুলো আঁকি এবং ঝ বিন্দু থেকে দূরবর্তী বিন্দু শনাক্ত করি। আমরা যদি বইতে একটু দেখি, ঝকে কেন্দ্র করে এই কম্পাসটা আমরা ঝ বিন্দুতে নিয়ে কর মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই কর মাপে ক যে বিন্দুতে দেওয়া আছে সেই বিন্দু পরিমাণ নিয়ে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। কর মাপে নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। এরপরে ঝকে কেন্দ্র করেই আমরা কর মাপে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। এরপরে গ, গড় মাপে ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্ত অঙ্কন করব। এরপরে ঘর মাপে, এরপরে ঘর মাপে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। এরপরে ওর মাপে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। এরপরে চর মাপে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। এরপর ছর মাপে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। এরপরে বুচর মাপে থেকে বের করব কোন বিন্দুটি সবচেয়ে দূরবর্তী। আমাদের সবচেয়ে দূরবর্তী আমাদের গ বিন্দুটি। কোন বিন্দুটি?
গ বিন্দুটি। এটা আমরা বাড়িতে প্র্যাকটিস করব। এরপরে 1 নাম্বার, ডান পাশের বৃত্তে কোন রেখাংশটি অপেক্ষাকৃত লম্বা? তো এই বৃত্তে ক খ বৃত্তের জ্যা, ক গ বৃত্তের জ্যা, ক ঘ বৃত্তের জ্যা, ক ও বৃত্তের জ্যা। কিন্তু ক গ জ্যাটি বৃত্তের কেন্দ্রগামী আর কেন্দ্রগামী জ্যাই বৃত্তের বৃহত্তম ব্যাস, তাহলে ক গই রেখাংশটি অপেক্ষাকৃত লম্বা। আমরা এখন এটা খাতায় লিখে ফেলবো। 1 নাম্বার, চিত্রে ক খ, ক গ, ক ঘ ও ক ও বৃত্তের জ্যা। এখানে ক গ জ্যাটি বৃত্তের কেন্দ্রগামী। আমরা জানি কেন্দ্রগামী জ্যাই বৃত্তের বৃহত্তম ব্যাস। সুতরাং বৃত্তে ক গ রেখাংশটি অপেক্ষাকৃত লম্বা। এরপরে 2 নাম্বার বৃত্তগুলো আঁকো। 1, 35 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত। তো এটা আমরা কিভাবে আঁকবো? তো স্কেল থেকে আমরা 35 মিলিমিটার ব্যাসার্ধ নিয়ে বৃত্তটি অঙ্কন করব। তো আমরা জানি 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, তাহলে 35 মিলিমিটার মানে 3.5। এই 3.5 এই পর্যন্ত নিয়ে 3.5 এই মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করে ফেলব। এরপরে 2 নাম্বার, 44 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত। এখানে আমাদের ব্যাস কথাটা লেখা আছে, তাহলে 44-এর অর্ধেক হবে আমাদের 22। তো 22 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করলে আমাদের 44 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন হয়ে যাবে। কারণ ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস, আর ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। তো এখন স্কেলের সাহায্যে আমরা 20-এর পরে বড় দাগের পরে ছোট দাগ 1 ঘর এবং 2 ঘর নেব। এই মাপে আমরা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করে ফেলবো। এরপরে 3 নাম্বার, আমরা ডান পাশের চিত্র অনুযায়ী 18 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাক্সে 3টি সিডি রাখলাম। একটি সিডির ব্যাসার্ধ কত? 3 নাম্বার, 3টি সিডির দৈর্ঘ্য 18 সেন্টিমিটার। 3 নাম্বার, 3টি সিডির দৈর্ঘ্য সমান 18 সেন্টিমিটার। অতএব একটি সিডির দৈর্ঘ্য সমান 18/3 সেন্টিমিটার সমান 3×6 = 6 সেন্টিমিটার। তাহলে একটি সিডির এটা যেটা আমরা বের করলাম, এটা আমরা কি বের করলাম? ব্যাস বের করলাম। আমরা জানি, সুতরাং একটি সিডির ব্যাসার্ধ সমান 6 একটি সিডির ব্যাস আমরা পেলাম 6 সেন্টিমিটার। আমরা জানি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, তাহলে 6/2, তাহলে আমরা একটি সিডির ব্যাসার্ধ পেয়ে যাব। সুতরাং একটি সিডির ব্যাসার্ধ 6/2 সেন্টিমিটার সমান 3 সেন্টিমিটার। সুতরাং একটি সিডির ব্যাসার্ধ। এরপরে আমরা 112 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 10, 1 নাম্বার, ক এবং খ রেখা দুইটি সমান্তরাল। নিচের উদাহরণটি দেখো এবং রেখা দুইটি ব্যবহার করে একটি ট্রাপিজিয়াম ও দুইটি সমান্তরিক আঁকো। আমরা যদি বইতে একটু দেখি, ক একটা রেখা এবং খ একটা রেখা দেওয়া আছে, একটা উদাহরণ করে দেওয়া আছে ট্রাপিজিয়ামের। তো আমাদের এর মতো করে একটা ট্রাপিজিয়াম এবং দুইটি সমান্তরিক আঁকতে হবে। আমরা একটা খাতায় এঁকে ফেলবো। প্রথমে আমরা স্কেল দিয়ে ক রেখা টেনে নেব। রেখাটা আমরা একটু এবং একই দূরত্বে যখন আরেকটা রেখা টানবো, তখন আমরা স্কেল না সরিয়ে স্কেলের এই পাশে আমরা আরেকটা রেখা টানবো। তাহলে আমাদের দূরত্ব একই থাকলো। এটা আমরা দিলাম ক, এটা আমরা দিলাম খ। এখন একটা আমরা ট্রাপিজিয়াম আঁকবো। আমরা জানি ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল। তো এই দুইটা যেহেতু আমাদের একই দূরত্ব আছে, আমরা যে কোনো আকৃতি একটা রেখা আমরা এইভাবে দিলাম, আর একটা রেখা আমরা যদি এই রেখাটার দৈর্ঘ্য আমাদের 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার মাপে আমরা আরেকটা রেখা টানবো
এটা আমাদের ট্রাপিজিয়াম। এখন আমরা দুইটি সামান্তরিক আঁকবো। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর। তো একটা আমরা সামান্তরিক আঁকলাম। আমরা আরেকটা মাপে সামান্তরিক আঁকবো। তো এটা আমরা 3 সেন্টিমিটার, এগুলো মাপগুলো আমরা দিয়ে দিতে পারি 3 সেমি। আর এটা আমাদের 2.5 সেমি। এখানে আমরা কেটে দিব। এটা আমাদের 3 সেমি, এটা আমাদের 2 সেমি। সামান্তরিক, এটা আমাদের 3 সেমি, এটা আমাদের 2.5 সেমি, আর এটা আমাদের 1 সেমি। তো এখানে আমরা একটু মিশিয়ে দিব। তো একটু ট্রাপিজিয়াম, এর দুই বাহু, এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল সামান্তরিক, এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। একটা সামান্তরিক আমরা এঁকেছি, এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান। এরপরে 2 নাম্বার, ডান পাশের চিত্রের সামান্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য এবং কোণগুলোর পরিমাপ নির্ণয় করো। বইতে আমরা একটু দেখে নিব। বইতে যদি আমরা একটু দেখি তাহলে খ কোণের মান 70 ডিগ্রি, তাহলে ঘ কোণের মানও আমাদের 70 ডিগ্রি। ক কোণের মান কত এবং গ কোণের মান কত, ক কোণের মানটা আমাদের বের করতে হবে। ক খ বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তাহলে ঘ গ বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। খ গ রেখার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তাহলে ক ঘ রেখার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। আমাদের এই ক কোণ সমান কত ডিগ্রি, এটা আমরা চাঁদার সাহায্যে বের করব। তো এটা আমরা ক ঘ রেখাটাকে 0 ডিগ্রি বরাবর নিয়ে এটা একটু মেপে দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের বইয়ে যে চিত্রটি দেওয়া আছে সেই চিত্র অনুযায়ী এখানে আমাদের 70 ডিগ্রি, কিন্তু আমাদের এই কোণের মাপ আমরা পাচ্ছি 80 ডিগ্রি। 80 ডিগ্রি বরাবর আমাদের এই লাইনটা মিলে আছে। তার মানে এই চিত্রটি আমাদের একটু এই দিকে সরে যাবে। তো সেক্ষেত্রে এই কোণের মাপটা আমাদের সঠিক হবে না। এই কোণের মাপটা আমাদের 10 ডিগ্রি কম হবে। আমরা যদি এই কোণের মাপটা নেই তাহলে আমরা দেখতে পাবো এই কোণের মাপ আমাদের 100 ডিগ্রি। এই দিকে আমাদের 80 ডিগ্রি বেশি হয়েছে, তাহলে এই কোণের মাপ আমাদের 80 ডিগ্রি 10 ডিগ্রি কমে গেছে। কিন্তু আমাদের খ 70 ডিগ্রি ঠিক আছে। খ 70 ডিগ্রি হলে কর মান আমাদের হবে 110 ডিগ্রি। আমরা এখন এগুলো খাতায় লিখে ফেলবো। 1 ক ঘ সমান 6 সেমি, 2 গ ঘ সমান 4 সেমি, 3 ঘ কোণ সমান 70 ডিগ্রি, 4 নাম্বার ক কোণ সমান 110 ডিগ্রি। এরপরে আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে আমরা যদি বইতে একটু দেখি, নিচের চিত্রে চতুর্ভুজগুলোর কর্ণ দেওয়া আছে, চতুর্ভুজগুলো আঁকো এবং কোনটি কোন ধরনের চতুর্ভুজ তা লেখো। তো আমরা এখানে চতুর্ভুজগুলো আঁকবো এবং কোন ধরনের চতুর্ভুজ তা আমরা খাতায় লিখব। তো এখানে যে কর্ণগুলো দেওয়া আছে এগুলো যদি আমরা এখানে যোগ করে দেই, তো এটা আমাদের কি চিত্র দাঁড়ালো, এটা আমাদের আয়ত। এটা আমাদের কি আয়ত, আয়ত টাইপের চতুর্ভুজ। 2 নাম্বার, এই কর্ণগুলো যদি আমরা যোগ করে দেই, এটা আমাদের কি টাইপের চতুর্ভুজ, সামান্তরিক টাইপের চতুর্ভুজ। তো 3 নাম্বারে যদি আমরা দেখি, 3 নাম্বারে কর্ণগুলো যদি আমরা যোগ করে দেই, এগুলো কর্ণ টু কর্ণ যোগ করতে হবে। কর্ণের কেন্দ্র কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত, মাঝখান থেকে মাঝখানে। তো এটা আমাদের রম্বস টাইপের চতুর্ভুজ। তো এখন আমরা এগুলো খাতায় লিখে ফেলবো। 3 নাম্বার, 3-এর 1, চতুর্ভুজের প্রদত্ত কর্ণ দ্বারা চতুর্ভুজটি অঙ্কন করা হলো। অঙ্কিত চতুর্ভুজটি একটি আয়ত, এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। 2 নাম্বার, চতুর্ভুজের কর্ণদ্বয় দ্বারা চতুর্ভুজটি অঙ্কন করা হলো। অঙ্কিত চতুর্ভুজটি একটি সামান্তরিক, এর বিপরীত বাহুগুলো 3 নাম্বার, চতুর্ভুজের কর্ণদ্বয় দ্বারা চতুর্ভুজটি অঙ্কন করা হলো। আমরা এখানে প্রদত্ত কথাটি লিখে দিব। প্রদত্ত প্রদত্ত চতুর্ভুজের কর্ণদ্বয় দ্বারা চতুর্ভুজটি অঙ্কন করা হলো। অঙ্কিত চতুর্ভুজটি একটি রম্বস, এর 4টি বাহুই সমান। এরপরে 4 নাম্বার, আমরা যদি বইতে একটু দেখি, ডান পাশে 2টি আয়ত দ্বারা অঙ্কিত একটি চিত্র দেওয়া আছে।
এই একটা আয়ত, এই একটা আয়ত, একটি চিত্র দেওয়া আছে। ঘ ও বাহুর, ঘ ও বাহুর ওপর অঙ্কিত লম্বগুলো শনাক্ত করো। ঘ ও এই বাহুর ওপরে অঙ্কিত লম্ব গুলো শনাক্ত করো। এখানে গ ঘ ও কোণ সমান 90 ডিগ্রি, মানে এক সমকোণ। ঘ ও চ কোণ সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। সুতরাং ঘ ও বাহুর ওপর অঙ্কিত লম্ব হচ্ছে ঘ গ এবং ও চ। সুতরাং ঘ ও বাহুর ওপর অঙ্কিত লম্ব হচ্ছে ঘ গ এবং ও চ। ঘ ও বাহুর ওপর অঙ্কিত লম্ব ঘ গ এই রেখা বা এই বাহু এবং ও চ এই রেখা বা এই বাহু। সুতরাং অঙ্কিত লম্ব হচ্ছে ঘ গ এবং ও চ। এরপরে আমরা 113 পৃষ্ঠায় যাব। 5 নাম্বার, নিচের চতুর্ভুজগুলো অঙ্কন করো। পাশের এক রম্বস, এই মাপে আমাদের এই রম্বসটি অঙ্কন করতে হবে। তো প্রথমে আমরা স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখা আঁকবো, 0 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত, এবং দুই পাশে আমরা বিন্দু দিয়ে চিহ্নিত করে দিব। এক পাশে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব চাঁদার সাহায্যে। এই রেখাটাকে আমরা 0 ডিগ্রি বরাবর নিয়ে এই শীর্ষবিন্দুতে ধরে আমরা 60 ডিগ্রি বরাবরে একটা বিন্দু দিয়ে চিহ্নিত করে দিব। এখন এই বিন্দু আর এই বিন্দু বরাবর আমরা সংযোগ করে দিব। এখন এই রেখা থেকে আমরা 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের চিহ্নিত করে দিব স্কেল দিয়ে। চারটাকে নিচে ধরে শীর্ষবিন্দুতে ধরে আমরা 4 সেন্টিমিটার দৈর্ঘ্যে আমরা চিহ্নিত করে দিব এবং এই বিন্দুতে ত্রিকোণী সেটের সাহায্যে আমরা এই 4 সেন্টিমিটারের সমান্তরাল একটা রেখা টানব। তো এখন এখানে আমরা 4 সেন্টিমিটার চিহ্ন করে দিব। এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু সংযোগ করে দিব। এখন আমরা এই বাড়তি অংশগুলো মুছে পরিষ্কার করে দিব। এটা আমাদের 4 সেন্টিমিটার, এটাও আমাদের 4 সেন্টিমিটার, এটা আমাদের 60 ডিগ্রি কোণ। এরপরে 2 নাম্বার, 3 সেমি দৈর্ঘ্যের মাপে আমাদের বর্গটা অঙ্কন করতে হবে। তো আমরা স্কেলের সাহায্যে 3 সেমি দৈর্ঘ্যের মাপ নিয়ে ওই পাশে বিন্দু দিয়ে চিহ্নিত করে দিব এবং স্কেলটাকে সমকোণে ধরে এবং খাতার চারিপাশ দেখে নিয়ে আমরা 3 সেমি মাপের একটা লম্ব রেখা টানবো। 3 সেমি দৈর্ঘ্যের দুইটা লম্ব রেখা টানবো দুই পাশে। এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু সংযোগ করে দিব 3 সেমি। তাহলে আমরা লিখে দিব চিত্র রম্বস, চিত্র বর্গ। এরপরে 6 নম্বরে যাব। আমরা যদি বইতে একটু দেখি 6 নম্বর, আমরা যদি বইতে একটু দেখি 1 এবং 5 নম্বর ঘরে দেওয়া বৈশিষ্ট্য অনুযায়ী 2, 3, 4, 6 নম্বর ঘরে বৈশিষ্ট্য লিখে ছকটি পূরণ করো। উদাহরণস্বরূপ, একটা সাধারণ চতুর্ভুজের সাথে আমরা একজোড়া বিপরীত বাহু সমান্তরাল এই শর্ত যোগ করলে ট্রাপিজিয়াম পাই। এটা আমাদের করে দেওয়া আছে চতুর্ভুজ, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। তো 2 নাম্বার, সামান্তরিক এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। 3 রম্বস এর 4টি বাহুই সমান। আয়ত এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, এর 4টি কোণই সমকোণ। 6 বর্গ এর 4টি বাহুই সমান, এর 4টি বাহুই সমান। তো আমরা এখন এগুলো খাতায় লিখে ফেলবো। 2 নম্বরে 6 2 নম্বরে এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। 3 নম্বর 4টি বাহুই সমান। 4 নম্বরে
এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং চারটি কোণই সমকোণ। 6 নম্বরে চারটি বাহুই সমান। এরপরে আমরা 114 পৃষ্ঠায় যাব। 7 নাম্বার, বৃত্ত সম্পর্কিত বাক্যর খালি অংশগুলো পূরণ করো। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো 7 ক। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ। খ, পরিধির একটি অংশ বৃত্তচাপ। গ, একটি রেখাংশ যা খ এর দুইটি প্রান্তবিন্দু যোগ করে তা হলো প্রান্তবিন্দু। দুইটি প্রান্তবিন্দু যোগ করে তা হলো জ্যা। ঘ, যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় ক, তার মানে জ্যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে তাকে কি বলে? বৃত্তের জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে গেলে তাকে ব্যাস বলে। ও নম্বর, যদি ঘ 10 সেন্টিমিটার হয় তাহলে তার মানে ব্যাস যদি 10 সেন্টিমিটার হয় তাহলে ক হবে, ক হলো আমাদের ব্যাসার্ধ, তাহলে ক হবে ব্যাসের অর্ধেক, তার মানে 5 সেন্টিমিটার। এরপরে 8 নাম্বার, ডান পাশের চিত্র অনুযায়ী আমরা একটা বাক্সে একই প্রকারের 5টা থালা রাখলাম। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে 8-এর 1, প্রত্যেক থালার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হলে ক এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটি থালার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, অতএব 5টি থালার ব্যাসার্ধ 5 × 8 = 40 সেন্টিমিটার। আমরা জানি ব্যাসার্ধ ব্যাসের দ্বিগুণ, সুতরাং ক এর দৈর্ঘ্য সমান 40 × 2 সেন্টিমিটার সমান 40 × 2 = 80 সেন্টিমিটার। এরপরে 2 নাম্বার, যদি ক 80 সেন্টিমিটার হয় তাহলে প্রতিটি থালার ব্যাস নির্ণয় করো। একটি থালার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তাহলে আমাদের বের করতে হবে একটি থালার ব্যাস। তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ আমরা জানি, সুতরাং একটি থালার ব্যাস সমান 8 × 2 সেন্টিমিটার সমান 8 × 2 = 16 সেন্টিমিটার। তাহলে একটি থালার ব্যাস 16 সেন্টিমিটার। এরপরে 9 নম্বরে যাব। 9 নম্বর, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট সমান 5টি বৃত্ত আঁকা আছে। চিত্র অনুযায়ী কেন্দ্রগুলো যোগ করলে ক থেকে খ পর্যন্ত অঙ্কিত রেখাংশের মোট দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক থেকে খ পর্যন্ত প্রতিটি রেখার দৈর্ঘ্য 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক থেকে খ পর্যন্ত প্রতিটি রেখা, কয়টা রেখা আমাদের? 4টা রেখা। তাহলে 4 আর 4 = 8 সেমি। অতএব ক থেকে খ পর্যন্ত অঙ্কিত রেখাংশের মোট দৈর্ঘ্য বৃত্ত আমাদের 4টা আর আমরা পাইছি কত মোট দৈর্ঘ্য? 4টা রেখার 8 সেমি। 8 × সেন্টিমিটার সমান 32 সেন্টিমিটার। এরপরে 10 নম্বর, কম্পাস ব্যবহার করে বাম পাশের নকশাটির মতো নকশা আঁকায়। তো এটা আমরা বইতে একটু দেখব। প্রথমে আমরা কম্পাসটা এই কেন্দ্রবিন্দুতে নিব। নেওয়ার পরে আমরা এই ঘর বরাবর ব্যাসার্ধ নেব, নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। এরপরে আমরা যখন এর চারপাশের যে বিন্দুগুলো আছে সেই বিন্দুতে নেব, তখন একইভাবে আমরা এই ঘর পর্যন্ত, এই দাগ পর্যন্ত এইভাবে ব্যাসার্ধ নিয়ে আমরা এই 4টা বৃত্তই অঙ্কন করব। একই ব্যাসার্ধ নিয়ে, এগুলো যেহেতু একই দূরত্বে আছে,
এবং এটাও একই দূরত্ব, সেই রকম একইভাবে আমরা একই ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্ত অঙ্কন করব, এখানে একটা বৃত্ত অঙ্কন করব, এখানে একটা বৃত্ত অঙ্কন করব। এইভাবে আমরা এই বৃত্তটি অঙ্কন করে ফেলব। বাম পাশের এই নকশার মতো করে আমরা এই নকশাটি অঙ্কন করব। তো এটা আমরা বাড়িতে প্র্যাকটিস করব। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলব। যদি ম্যাথমেটিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর ম্যাথমেটিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।